ঈদের লম্বা ছুটি, আর এই লম্বা ছুটি নিয়ে আমরা দীর্ঘ 3 মাস ধরে প্ল্যান করে যাচ্ছি। সো ফাইনালি আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েই গেল। এমন কোথায় গেলাম যেখানে যাওয়ার জন্য আমাদেরকে দীর্ঘ 3 মাস ধরে প্ল্যান করা লাগলো? আর কেনই বা 3 মাস ধরে প্ল্যান করলাম, এটা জানার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রুবাইয়াস টেনি ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সবার সঙ্গে আমার অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। বিয়ের পরে আমাদের ফার্স্ট ফরেন ট্রিপ ডেস্টিনেশন ছিল থাইল্যান্ড। ঈদের সারাদিনটা আমরা ফ্যামিলির সাথে স্পেন্ড করে রাতেই রওনা হয়ে গেলাম। আমরা এয়ার এশিয়াতে করে যাচ্ছিলাম আর আমাদের ফ্লাইটের টাইম ছিল রাত 12:55। আমরা মোটামুটি 4 ঘন্টা হাতে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আর যেহেতু ঈদের দিন ছিল, সো ট্রাফিকেরও কোনো প্রবলেম ছিল না। বাট এয়ারপোর্টটা ওই দিন এত খালি ছিল, মানে এত কম মানুষ ছিল। ঈদের দিন ছিল দেখেই হয়তো এত কম মানুষ ছিল, বাট ভালোই হয়েছে, আমাদের সব সাইড থেকে হ্যাসেল কম হয়েছে। এই ট্রিপে কিন্তু আমাদের সঙ্গে আরও 2 জন ছিল, যেহেতু আমরা আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই আমরা আগে বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন পার করে দেন ভিতরে গিয়ে বসেছিলাম, ওদের জন্য ওয়েট করছিলাম। তো এর মাঝে আমি আপনাদেরকে আমার টোটাল এয়ার কস্টের ইনফরমেশনটা দিয়ে রাখি। আর এই ইনফরমেশনটা যাদের এখনো থাইল্যান্ড যাওয়া হয়নি কিন্তু রিসেন্টলি যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্যই দেয়া। থাইল্যান্ডে আমাদের ট্রিপ ছিল টোটাল 9 দিনের, আর 9 দিনের একটা দিনও আমরা নষ্ট করতে চাচ্ছিলাম না। আমরা রাতের ফ্লাইট খুঁজছিলাম আর ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টের সব ফ্লাইট দিনের বেলা। তো অনেক সার্চ করে আমরা এয়ার এশিয়ার একটা ফ্লাইট পেলাম রাত 12:55, যেটা গিয়ে নামবে ব্যাংককের ডংমং এয়ারপোর্ট। আর ব্যাংকক সিটি থেকে সুবর্ণভূমি এয়ারপোর্টের দূরত্ব আর ডংমং এয়ারপোর্টের দূরত্ব অনেকটা সেম বললেই চলে। বাংলাদেশ টু ব্যাংকক যাওয়া আসা ছাড়াও আমাদের 2টা ডোমেস্টিক ফ্লাইট ছিল, আর এতে আমাদের 2 জনের টোটাল কস্ট পড়েছিল 78,000 টাকা। তো এই তো ফাইনালি তারাও চলে আসলো। আমি তো ভেবেছিলাম তারা আজকে ফ্লাইটই মিস করবে। এই তো আসার সাথে সাথে অয়নাপুর গল্প শুরু। মেয়েটা কথা বলতে খুব ভালোবাসে। দেন এইদিকে তারা খুব মগ্ন হয়ে কি যেন প্ল্যান করছিল, আমি বোঝার খুব চেষ্টা করছিলাম। মাঝে আমরা হালকা পাতলা একটু খেয়েও নিলাম। সবকিছুর মাঝে একটা টেনশন কাজ করছিল, কারণ টিকিট কাটার সময় আমাদের কারো সিটই সিলেক্ট করা ছিল না, যার জন্য আমাদের 4 জনের সিট 4 জায়গায় পড়েছিল। দেন একটু টেনশন হচ্ছিল যে আমরা প্লেনে ওঠার পরে সিট একসাথে করতে পারবো কিনা, কেউ এক্সচেঞ্জ করবে কিনা। আল্লাহ তাআলার রহমতে আমাদের এই প্রবলেমও সলভ হয়ে গেল। ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে আমরা 3 মাস ধরে প্ল্যান করেছিলাম, আর নতুন কোনো দেশে যাওয়ার আগে সবারই উচিত একটু ভালো মতো রিসার্চ করে যাওয়া। আমরা গিয়েছিলাম কোরবানিদের ছুটিতে, আর আমরা টিকিট কেটেছিলাম রমজান মাসে, কারণ যাওয়ার ঠিক আগ মুহূর্তে যদি টিকিট কাটা হয় সেক্ষেত্রে এয়ার কস্ট অনেকটা বেড়ে যায়। আর যাওয়ার টাইমে আমাদের টিকিটের সাথে কোনো মিলও আমরা নেইনি, কারণ 2.5 ঘন্টার ফ্লাইটে খাওয়ারও খুব বেশি একটা প্রয়োজন হয় না। 9 দিনের ট্রিপের ফুল প্ল্যান অ্যান্ড হোটেল বুকিং আমরা সব বাংলাদেশ থেকেই করে গিয়েছিলাম। তো দেখতে দেখতে আমরা ব্যাংককের আকাশে পৌঁছে গিয়েছি। আমাদের ট্রানজিট ছিল 2 ঘন্টার মতো। ব্যাংকক থেকে আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম ফুকেটে। ব্যাংককের ডংমং এয়ারপোর্টটা প্রচুর বড়। হাঁটতে হাঁটতে আমাদের 2 জনের যান জীবন বের হয়ে গিয়েছিল। দেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম লাগেজটা কালেক্ট করার জন্য। দেন লাগেজ কালেক্ট করে আমরা ডিরেক্ট চলে যাব ডোমেস্টিক এয়ারপোর্টে। আরেকটা কথা বলে রাখি, ডোমেস্টিক হোক আর ইন্টারন্যাশনাল হোক, ওদের দেশের চেকিং সিস্টেম অনেক হাই। লাগেজটা আমার হ্যান্ড ক্যারি করার কথা ছিল, কিন্তু আমার লাগেজের মধ্যে ফেস ওয়াশ ছিল, এর জন্য ওরা কোনোভাবেই আমাকে হ্যান্ড ক্যারি করতে দেয়নি। এক পর্যায়ে বাধ্য হয়ে আমাকে লাগেজটা বুকিং এ দিতে হয়। তাই বলছি, যারা প্রথমবার যাচ্ছেন তারা এই ছোটখাটো ব্যাপারগুলো মাথায় রাখবেন, কারণ এই ছোটখাটো ব্যাপারগুলোতেই পরে অনেক হ্যাসেল পোহাতে হয়। ব্যাংকক থেকে ফুকেটের ফ্লাইট ছিল আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো, আর এই 1.5 ঘন্টা আমি, অয়নাপু আর তামিম ভাই একসাথে ছিলাম। আর আদনান ছিল আমাদের থেকে অনেক সামনে, কারণ আমাদের সাথে আদনানের সিট একসাথে পড়েনি। কেমন লাগলো তোমার? আপনি যে ফ্লাইটে পুরো একা একা আসছেন অন্য মেয়ের পাশে, আপনার অন্য মেয়ের পাশে আমার পাশে একটা ছেলে, আপনার পাশে ছেলে, মেয়ে আপনার ছিল না। ফিলিংসটা বলেন আমাকে। এটা চাইলে ছেলে আপনি ছিল, মেয়ে পুরো ছিল না। ফ্লাইট যে আপনি কি ঠিক করতেছে করেন, এগুলা? ঠিক করেন, এটা ঠিক করেন, উঠান উঠান। ভাই আপনারা লেট করেন, বুঝছেন? এটা এগ্রি করে সব জায়গায় লেট। তো ফুকেটের যে কোনো জায়গায় যাওয়ার জন্য এয়ারপোর্টের এক্সিট পয়েন্টে আপনারা এরকম ছোট ছোট বুথ পাবেন। এখানে ওদের প্রাইস ফিক্সড থাকে, আপনি যেখানেই যান না কেন প্রাইস ফিক্সড। আমরা এখন যাব পাতং, আর পাতং যাওয়ার জন্য আমাদের ভাড়া পড়বে 800 বাত, বাট আমরা অনেক বেশি বার্গেটিং করে আমরা 700 বাতে যেতে পেরেছিলাম। 700 বাত মানে বাংলা টাকায় প্রায় 2300 টাকার মতো পড়েছিল। এই তো আমাদের ট্যাক্সি চলে এসেছে। দেন আমরা হোটেলের দিকে রওনা করলাম। সবসময় এনার্জি থাকতে হবে। সানগ্লাস করেন তোমার রুবাইরে মনে হচ্ছে গাঁজা খাইছে, চোখগুলোতে লাল লাল লাগতেছে। দেখ রুবা, আসলেই আরেকজনের মনে হয় চোখটা অন্য কিছু বুঝে যাবে দেখে সে চশমায় পরে রাখছে। আমরা চলে গেলাম একটু লাল পানি খেয়ে।
গোলাপি পানি গোলাপি পানি খেয়ে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে লাল পানি খেতে লাল পানি খেতে। রকি রকি কি Pizza Hotel, right? Yeah, it's ফুকেট এয়ারপোর্ট থেকে পাতং যেতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল, আর এর মধ্যেই অর্ণাপু শেষ, পুরো অন্য দুনিয়ায় চলে গেছে। আমরা 4 জনই এত বেশি টায়ার্ড ছিলাম যে হোটেলে গিয়ে আগে আমরা কিছুক্ষণ রেস্ট করলাম, দেন লাঞ্চ করে বিকালবেলা বেরিয়ে পড়লাম পাতং বিচ আর বাংলা রোডটা এক্সপ্লোর করার জন্য। আর আমরা সাথে করে অল্প কিছু বাত আর সব ডলার নিয়ে গিয়েছিলাম। তো আদনান কিছুক্ষণ পর পরই যেখানে মানি এক্সচেঞ্জ পাচ্ছিল, ডলারের রেটটা দেখছিল, যেখানে বেশি পাচ্ছিল সেখানে অল্প অল্প করে এক্সচেঞ্জ করে নিচ্ছিল। এই তো আমরা হাঁটতে হাঁটতে পাতং বিচে চলে এসেছি, আর আমাদের হোটেল থেকে পাতং বিচের ওয়াকিং ডিস্টেন্স ছিল 15 মিনিটের মতো। পাতং বিচটা খুব বেশি বড় না, এর চেয়ে আমার কাছে আমাদের কক্সবাজারের বিচই বেশি ভালো লেগেছে। সমুদ্রের পাড়ে গিয়ে একটু রং ঢং না করলে কি হয় নাকি, তাই আমি এখানে একটু রং করতে গিয়েছিলাম, কিন্তু জুতা পরার জন্য আবার ভয়ে উল্টা দৌড় দিতে হয়েছে। দেন এইখানে ওরা কেন নাচানাচি করতেছিল আমি জানি না, কিন্তু ওদের নাচানাচি দেখে আদনান আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। শুধু আদনান না, সাথে অরিন আপু, তো ওরা দুইজন পিছন থেকে গিয়ে জয়েন করে কি নাচটাই না নাচলো, বাপরে বাপ। এই তো নাচানাচি শেষ করে আমরা চলে গেলাম রাতের পাতং দেখার জন্য। রাত্রের বেলা পাতং নাকি অনেক বেশি ঝমকালো হয়। এই রোডের দুই পাশে ছোট ছোট অনেক শপ রয়েছে, কারো যদি প্রয়োজনীয় কিছু লাগে তাহলে আপনারা এখান থেকে পারচেজ করতে পারেন। আমরা আমাদের টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়েছিলাম। আর এই ব্যাগটা আমার আর অর্ণাপু দুইজনেরই খুব বেশি পছন্দ হয়ে গিয়েছিল, তাই আমরা দুইজনই সেম সেম 2টা ব্যাগ নিয়ে নিলাম। আর থাইল্যান্ডে যে কয়দিন ছিলাম আমি আর অর্ণাপু দুইজনই এই ব্যাগটাই নিয়ে বের হয়েছি। আর তারপর আমি এই কালারফুল স্যান্ডেলটা কিনে নিলাম বিচের পাড়ে পরে যাওয়ার জন্য। এই রোডটা বাংলা রোডের পাশেই ছিল, আর আমরা ম্যাকডোনাল্ডসে চলে গিয়েছিলাম হালকা পাতলা কিছু খাওয়ার জন্য। আর এখানে কিন্তু অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টও রয়েছে, সো কেউ যদি চান তাহলে ইন্ডিয়ান ফুডও ট্রাই করতে পারেন। আমরা এখানে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড চিকেনের কি যেন একটা আইটেম ছিল, আমার ঠিক মনে নাই, বাট খাবারের টেস্ট খুবই ভালো ছিল, ম্যাকডোনাল্ডস বলে কথা। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের এখন বাংলা রোডে যাওয়ার প্ল্যান, আর আমরা আইসক্রিম হাতে নিয়ে বাংলা রোড এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়লাম। বাংলা রোডের আসল সৌন্দর্য নাকি রাত্রেবেলা, আর রাত যত পারে মানুষের আনাগোনা নাকি ততই বাড়তে থাকে। আর বাংলা রোড যাওয়ার পরে যা বুঝলাম, আমাদের মতো ভদ্র বাচ্চাদের জন্য বাংলা রোড না, এটা একটু দুষ্টু লোকদের জন্য। আমি নিজেকে নিজেই সামনে রাখছি। কি দেখতেছি? আমরা ফিফিতে গিয়ে 2 দিন থেকেছিলাম, আর এখান থেকে আমরা যে শিপে করে যাব সেই শিপে যাওয়া আসার টিকিটটা কিনে নিলাম। অনেকে আবার এখান থেকে ডে ট্যুর প্যাকেজেও যায়, তো আমরা যেহেতু 2 দিন থাকবো তাই আমরা যাওয়া আসার টিকিটটা নিলাম। You can. You can. We know you can. Cannot. You can. You can. Many people I say cannot. You say you can. But I say We just a 4% say you can. You can. I cannot. Yes. I cannot. I will say cannot. Okay, 50 at least. At least 50. From Not 100, 50. 50. Yes. She can say cannot. তো আপনারা দেখতেই পেলেন যে অরিনাপু আর আদনান কি পরিমাণে বার্গেনিং করতেছিল মেয়েটার সাথে, আর মেয়েটা লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে মেনেই নিল। Give me your name, hotel room for pickup. Okay. And you drop at same hotel? No. No. Okay, you can tell me. Okay. তারপর আমরা টিকিট নিয়ে এই থাই বানানা প্যানকেকটা খেলাম। এটার টেস্ট খুবই ডিফারেন্ট ছিল, বাট অনেক টেস্টি ছিল। খাবারটা খুবই হেলদি ছিল অ্যান্ড বানানোর প্রসেসটাও খুব ইজি ছিল। কেউ যদি চায় বাসায় নর্মালি ট্রাই করতেই পারে। ময়দা, বাটার, কলা, নসিলা এই 4টা জিনিস যদি থাকে তাহলে বাসায় নর্মালি বানিয়ে ফেলা যায়। থাইল্যান্ডের সব জায়গায় রাস্তার আশেপাশে এরকম অনেক ফ্রুটস এর ভ্যান দেখতে পাওয়া যায়। ওরা এখানে ফ্রুটস গুলো কেটে কেটে কাপে করে সেল করে। এই এক একটা কাপের প্রাইস ছিল 80 বাত করে, মানে বাংলা টাকায় প্রায় 264 টাকার মতো। আর আপনি যদি নিজের পছন্দ মতো ফ্রুটস চুজ করে কাপ বানিয়ে নেন তাহলে সেক্ষেত্রে আপনার 100 বাত দিতে হবে।
আমি আমার পছন্দ মতো একটা কাপ বানিয়ে নিলাম ড্রাগন, ম্যাঙ্গো অ্যান্ড ওয়াটারমেলন দিয়ে। তারপর আমরা রুমে গিয়ে কিছু খাওয়ার জন্য 7-Eleven চলে গেলাম। মানে থাইল্যান্ডের সবচাইতে বেস্ট হচ্ছে আপনার 7-Eleven। বাট আমরা খাবার চয়েস করতে গিয়ে অনেক বেশি বিপদে পড়ে গিয়েছিলাম, কারণ প্রত্যেকটা খাবারে ওদের পোর্ক ইউজ করা হয়েছিল। দেন আমরা অনেক বেছে দেখে হালাল ফুড খুঁজছিলাম। ওদের এই সেকশনটা ছিল পুরো রেডি ফুড, ওভেনে গরম দিয়েই খেয়ে ফেলা যায়। বাট তুলনামূলকভাবে প্রাইস খুবই রিজনেবল। 25 থেকে 50 বাতের মধ্যে আপনারা এখানে অনেক ভালো ভালো খাবার পেয়ে যাবেন, যার মূল্য বাংলা টাকায় প্রায় 100-150 টাকার মতো। তো রাত বাজে তখন প্রায় 2টা। আমরা রুমের জন্য হালকা পাতলা কিছু খাবার কিনে হোটেলের দিকে চলে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন সকালে আমরা আবার ফিফির উদ্দেশ্যে রওনা করব। সো ফিফিতে গিয়ে আমরা কি করলাম সকল কিছু আপনারা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আমার থাইল্যান্ডের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক অনেক সুস্থ থাকবেন এন্ড আমাকে অনেক সাপোর্ট করবেন আর ভালোবাসবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।